বেশ কিছু অস্থিরতা বিশ্বজুড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি তার বন্ধু ও ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি চিফ ইলন মাস্কের ক্ষমতায়ন নিয়ে চলছে দেশের ভিতরে উথাল পাতাল। বিখ্যাত টাইম ম্যাগাজিন এবার তাদের পচ্ছদ প্রতিবেদন করেছে, যেখানে দেখা যাচ্ছে ইলন মাস্ক বসে আছেন ওভাল অফিসে প্রেসিডেন্টের ডেস্কের পিছনে। এই ছবি প্রতীকী অর্থে মাস্কের ক্ষমতা বুঝিয়েছে। তবে তা নিয়ে বিচলিত নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং তিনি আশা করছেন ইলন মাস্ক সামরিক খাতে আগের প্রশাসনের বিলিয়ন বিলিয়ন ডলারের জালিয়াতি ও অপচয়ের তথ্য বের করে নিয়ে আসবেন। আজকেই ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শীঘ্রই তিনি মাস্ককে এডুকেশন ও ডিফেন্স ডিপার্টমেন্টেরও তদন্ত চালানোর নির্দেশ দেবেন। প্রেসিডেন্ট দাবি করেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির প্রধান হিসেবে ইলন মাস্ক সরকারের কাছ থেকে কিছুই নিচ্ছেন না, বরং মাস্ক যে এই কাজে এতে সময় দিতে পারছেন তাতেই তিনি অবাক হচ্ছেন। টাইম ম্যাগাজিনের কাভার স্টোরিতে ইলন মাস্কের ছবি প্রকাশের পর সাংবাদিকদের কাছে এ বিষয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সেই ভিডিওটা আমরা একটু দেখে নিতে চাই। Mr. President, do you have a reaction to the new Time magazine cover that has Elon Musk sitting behind your Resolute desk? タイムマガジンにイーロン・マスクが大統領の机の後ろで座っている写真がありますけども、それに関するコメントは何かありますか？ Is Time magazine still in business? I didn't even know that. まだタイムマガジンは廃刊じゃないんですか？ Elon is doing a great job. He's finding tremendous fraud and corruption and waste. You see it with the USAID, but you're going to see it even more so with other agencies and other parts of government. He's got a staff that's fantastic. তবে ইলন মাস্কের অবৈধ কর্মকাণ্ড থামাতে দেশের সবাইকে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার। তিনি বলেন, দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার মাধ্যমে ইলন মাস্ক তথ্যের গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলছেন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা লঙ্ঘনের অপরাধে মানুষের পক্ষে ইলন মাস্কের বিরুদ্ধে দেশ জুড়ে মামলা করা যেতে পারে। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি মনে করেন, ওয়াটারগেট কেলেঙ্কারির পর দেশের সবচেয়ে বড় সাংবিধানিক সংকট তৈরি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এগুলো দেশের ভিতরকার অস্থিরতার কথা, এবং এই অস্থিরতার সমাধানে এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তগুলোর উপর আদালতে 3 ডজনের বেশি মামলা হয়েছে। দেশের বাইরে গাজার মানুষকে সরিয়ে নিতে প্রেসিডেন্টের পরিকল্পনা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অন্যদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাসের মাথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক জ্বালাও পোড়াও। শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে সন্ত্রাস বিরোধী একটি অভিযান। এসব নিয়ে আলোচনা থাকছে TVN 24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ আলোচক হিসেবে যোগ দিচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসএলের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছেন 1 মাস এখনো হয়নি, 20 তারিখে 1 মাস হয়ে যাবে। এর মধ্যেই তিনি পুরো দেশের বিভিন্ন খাতে কারো ভাষায় তিনি আঘাত করছেন। তিনি দেশের ব্যয় কমানোর কথা বলছেন, তিনি ইমিগ্রেশনে একটা ঝড় তুলেছেন এবং নানাবিধ পরিকল্পনা, অর্থাৎ বিভিন্ন সেক্টরকে, এডুকেশন সেক্টর, USAID এবং ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে অনেকগুলো থেকেই আমেরিকা সরে আসছে। অর্থাৎ নানা প্রতিক্রিয়া তিনি তুলছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, পানামা ক্যানেল, গ্রিনল্যান্ড, গাজা সব কিছু নিয়ে। এই সময়টাতে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে আলোচনায় রাখতে চেয়েছেন, তিনি কতটা পেরেছেন এবং এর পিছনে দেশের আসলে দেশ কোন দিকে যাচ্ছে, সহজ কথায় আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সবাই, সব দর্শক যারা দেখছেন আমাদেরকে। দেশ যাচ্ছে কোন পথে? দেশ যে পথে যাবার কথা সে পথেই যাচ্ছে। দেশ কোন পথে যাবে তার একটা নীল নকশা আমরা পেয়েছিলাম নির্বাচনের আগে, নাম প্রজেক্ট 2025। এক্স্যাক্টলি কি হবে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছিলেন। যেমন ইমিগ্রেশন ক্র্যাকডাউন হবে, খরচ কমানোর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের উপরে হস্তক্ষেপ হবে, সবই আমরা জানতাম। যেটা জানতাম না আমরা তা হচ্ছে যে এই পুরো কাজটার দায়িত্ব পাবেন ইলন মাস্ক। ইলন মাস্ক একজন আনইলেক্টেড ব্যবসায়ী, বিলিয়নিয়ার, যার আমেরিকার সাথে, সরকারের সাথে বিলিয়নস অফ ডলার্সের ব্যবসা আছে। শুধু এক স্টার্লিং থেকেই, তার যেই স্যাটেলাইট প্রজেক্ট আছে তার থেকে তিনি 100 বিলিয়নের বেশি, এবং স্পেস প্রজেক্ট তার যেটা আছে, যার মাধ্যমে তিনি স্পেসে রকেট পাঠাচ্ছেন, নাসার রকেট পাঠাচ্ছেন, যার মাধ্যমে $100 বিলিয়ন ব্যবসা তিনি করেন আমেরিকার সাথে।
তিনি যে গভর্নমেন্টে আছেন সেই গভর্নমেন্ট থেকে তিনি বিপুল সুবিধা ভোগ করছেন, যাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং তিনি কমপ্লিটলি আনঅথরাইজড। তিনি কোনো সরকারের অ্যাপয়েন্টেড কোনো কর্মকর্তা নন। কংগ্রেস তাকে এই নতুন যে ডিপার্টমেন্ট হয়েছে ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এ নামে কোনো ডিপার্টমেন্ট আমাদের নেই, যা সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের বানানো, ফলে কোনো লিগ্যাল বেসিস নেই তার কোনো কাজের। সবচেয়ে বড় কথা আপনি বললেন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমাদের প্রাইভেসিকে আক্রমণ, ডোনাল্ড বলছি ইলন মাস্ক যেভাবে আমাদের প্রাইভেসিকে আক্রমণ করছেন, আমাদের ডেটা তিনি সংগ্রহ করে নিচ্ছেন বিভিন্ন সূত্র থেকে, তা সম্পূর্ণভাবে বেআইনি। এই ডেটাগুলি তিনি না তার কাজে ব্যবহার করতে পারেন। তিনি বলছেন, তিনি দেখছেন যে কি কত খরচ করি আমরা, কিন্তু এর অ্যাবিউজও হতে পারে। কারণ আমরা এখন জানি যে ডেটাই হচ্ছে গিয়ে আসল অর্থের ব্যবসার মূল সূত্র। এই সমস্ত কোম্পানি, ইলন মাস্ক নিজের কোম্পানি এক্স বা গুগল মনে করা যাক, এদের বড় ব্যবসাই হচ্ছে এই ডেটাকে নিয়ে, ডেটা বিক্রি করে ডেটার মাধ্যমে আমাদেরকে তারা প্রভাবিত করে, কেমন কনজিউমার অ্যাটেনশন ড্র করবার জন্যে। তো ফলে পুরো ব্যাপারটাই একে তো অনৈতিক, দ্বিতীয়ত এটা বেআইনি। কি করছেন তিনি? একটা কথা তুমি ঠিক বলেছো যে ডোনাল্ড ট্রাম্প কনস্ট্যান্টলি আমাদের অ্যাটেনশন ডিমান্ড করছেন, এবং আমার লিটারেলি 24 ঘন্টা 7 দিন 24 ঘন্টা তার কথা শুনছি আমরা। প্রতিদিনের খবর শিরোনাম কি? ডোনাল্ড ট্রাম্প। এবং ভালো হোক মন্দ হোক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব খুশি হচ্ছেন। ভয় হচ্ছে আমাদেরকে নিয়ে। আমাদের দিকে ভয় কেন? আমি এর আগের দিন বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে সবচেয়ে হত দরিদ্র মানুষরা। প্রথম দিনে তিনি যে এক্সিকিউটিভ অর্ডার দিলেন, যার মাধ্যমে তিনি আমাদের কয়েক হাজার প্রোগ্রামের ফান্ডিং তিনি বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। কোন প্রোগ্রামগুলি? কারা তা থেকে বেনিফিট পেত? ফুড এইড মনে করা যায়, স্কুল লাঞ্চ মনে করা যায়, হাউজিং কি বলে অ্যাসিস্ট্যান্স মনে করা যায়। কারা পায়? সবচেয়ে দরিদ্রতা পায়। তো তার টার্গেটই হচ্ছে সবচেয়ে দরিদ্রদের আক্রমণ করা। এখন ধরা যায় ইউএসএইড আমেরিকান ফরেন পলিসির একটা বড় টুল। হোয়াট ইজ ইউএসএইড? ইউএসএইড বিশ্ব জুড়ে প্রায় 100টা দেশে কিন্তু নানা রকম সাহায্য করে থাকে। রাফলি $40 বিলিয়ন তার $40 বিলিয়ন তার বাজেট। এই বাজেটের মোর দেন হাফ কিন্তু আমেরিকাতেই খরচ করা হয়। কারণ আমেরিকা কি কেনে, কি সাহায্য করে আমাদেরকে? অধিকাংশ ক্ষেত্রেই ফুড এইড দেয় আমাদেরকে। দুর্ভিক্ষ হচ্ছে কোথাও, পাঠিয়ে দাও গ্রেইন বা সয়াবিন তেল পাঠিয়ে দাও। তো এই সমস্ত তেল আমেরিকা উৎপন্ন হয়, আমেরিকারা কেনেই টাকা দিয়ে, কিনে বিদেশে পাঠায়। ভাবনা বলা হচ্ছে যে $40 বিলিয়ন সাহায্য করছি আমরা। না, $40 বিলিয়ন অলমোস্ট 60% খরচ করা হয় আমেরিকায় কৃষকদের কাছ থেকে কেনা এবং এটা ম্যানেজ করতে। রাফলি বাকি যে 40% থাকে, মেবি $5 বিলিয়ন তা ক্যাশ বা ইন কাইন্ড গভর্নমেন্টরা পেয়ে থাকে। তাহলে আমার দেশে টোটাল ইউএসএইড থেকে পাই কত আমরা? রাফলি অ্যাবাউট 250 বা ম্যাক্সিমাম $300 বিলিয়ন, যার একটা বড় অংশ খরচ হয় ইউএসএইড মেনটেন করতেই। ফলে যে আর্গুমেন্ট দেখানো হচ্ছে যে সবই অপচয়, আসলে অপচয় নয়। এটা আমেরিকানদের খরচ করবার জন্যই, আমেরিকানদের প্রয়োজনই ব্যবহার করা হয়। এবং মূলত কোন কোন স্টেটসে, গ্রেইন প্রডিউসিং স্টেটসে, আরকানসা মনে করা যায়, ইত্যাদি ইত্যাদি, যারা, এবং সবই পশ্চিমা রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেটসগুলিতে। ফলে লক্ষ্যটা কি? আজকে ইন্টারেস্টিং রিপোর্ট চেপেছে, আমি এই কথা বলে শেষ করছি আমি, যে এই পুরো যে প্রজেক্টটা হাতে নিচ্ছে তার লক্ষ্যটা কি? তার 3টা লক্ষ্য। একটা হচ্ছে কি ফেডারেল গভর্নমেন্টকে ছোট করে আনা, কন্ট্রাকশন, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্য হচ্ছে যে বাজেট সংকোচন। বলা হচ্ছে বিপুল পরিমাণ আমরা অপচয় করছি, খরচ কমানো হবে। সে কারণে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া হবে, মেডিকেড বন্ধ করে দেওয়া হতে পারে, ইত্যাদি। আর থার্ড হচ্ছে, যেটা সবচেয়ে ভয়, তা হচ্ছে যে ইলন মাস্কের প্ল্যান হচ্ছে যে মানুষকে চেঞ্জ করে, রিপ্লেস করে মেশিন বসানো, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষ থাকবে না, তার বদলে মেশিন কাজ করবে, আর ডেটাগুলি তার নিয়ন্ত্রণে থাকবে। এটা সবচেয়ে বড়। ফলে সব কিছু মিলিয়ে আমি বলেছিলাম আগের দিন যে ট্রাম্প সাহেব বলেছিলেন তো আমেরিকার স্বর্ণযুগের শুরু, আমি বলেছিলাম আমেরিকার দুঃস্বপ্নের শুরু। এই দুঃস্বপ্ন চলছে আনটিল উই ম্যানেজ টু ডিফিট হিম এগেইন অ্যাট দ্য পোলস। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, ইলন মাস্ক তিনি তো আসলে নিঃসন্দেহে মেধাবী একজন মানুষ। তিনি বিশ্বের সবচেয়ে বড় ধনী। নিঃসন্দেহে তার মাথায়
ইনোভেটিভ অনেক আইডিয়া আছে, অনেক ক্রিয়েটিভ একজন মানুষ, এবং তিনি যে কথাগুলো বলছেন, ব্যয় সংকোচনের কথা বলছেন, তিনি অপচয় কমানোর কথা বলছেন, তিনি দুর্নীতি রোধের কথা বলছেন। এইগুলো তো ভালো ভালো পরিকল্পনা, এবং তার প্রিভিয়াস ট্র্যাক যদি আমরা দেখি সেখানে বড় কোনো অন্যায়ের সঙ্গে দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার বিষয় নেই। কিন্তু ডেমোক্রেটরা সবাই আতঙ্কিত, দেশের অনেক মানুষ আতঙ্কিত, এবং বিভিন্ন জায়গায় মামলা করে তাকে থামাতে হচ্ছে। অর্থাৎ তিনি যে ট্রেজারিতে প্রবেশাধিকার পাচ্ছেন সেইগুলো নিয়ে মামলা করতে হচ্ছে কেন? মানে ইলন মাস্ককে নিয়ে এত ভয়, এত আতঙ্ক কেন? আপনার কাছে কি মনে হয়? জি, লেজিটিমেসির একটা প্রশ্ন আসছে। লেজিটিমেটলি আমরা যখন ইলেক্টেড কোনো অফিসকে ইলেক্টেড করি এদেশের সংবিধান মোতাবেক, অবশ্যই তার অনেকগুলো ইলেক্টেড হওয়ার পরে তার অধিকার পাওয়া যায়, তার সেই অধিকারের গুণে সে অনেক কিছু করতে পারে। আরেকটা পথে আপনার হয় আইদার গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অথবা সিভিল সার্ভিসের মধ্য দিয়ে আপনি যাবেন, সেখানে আপনার কিছুটা অ্যাক্সেস থাকবে, সরকারি কর্মকাণ্ডে আপনি কিছু ভূমিকা থাকবে। ইলন মাস্ক ইলেক্টেড নয়। এই জাতীয় পদে, রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে নিয়োগের জন্য যে সাংবিধানিক প্রক্রিয়া, যেটা সংসদের মধ্য দিয়ে, পার্লামেন্টের মধ্য দিয়ে, এখানকার পার্লামেন্ট বলে না, কংগ্রেস বলে, এই তার মধ্য দিয়ে যে অনুমোদন নিতে হয়, আপনি দেখেছেন প্রত্যেকটা সেক্রেটারি যখন নিয়োগ করছে, প্রত্যেকটা ডাইরেক্টর, এমনকি এফবিআই ডাইরেক্টর, সিআইএ ডাইরেক্টর, যাদেরকে নিয়োগ করছে, সেগুলো একটা হিয়ারিং এর মধ্য দিয়ে যেতে হয়, যাতে করে জনপ্রতিনিধিরা বেট করার, তাকে যাচাই বাছাই করার একটা সুযোগ থাকে। ইলন মাস্ক এবং রামস্বামী দুইজন লোককে দিয়ে গভর্নমেন্ট এফিসিয়েন্সি টার্গেট করা হয়েছিল। ফেডারেল গভর্নমেন্টকে যে সাইজ, ব্যয় সংকোচনের নাম দিয়ে ফেডারেল গভর্নমেন্টের সাইজকে সংকুচিত করা, এটার পিছনে যে উদ্দেশ্য সেটা আমাদের দর্শকরা অনেকেই জানেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাই জানেন, যে সরকারি কর্মচারী কর্মকর্তারা মনে করে, মানে রিপাবলিকান পার্টি মনে করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে ডেমোক্র্যাটদেরকে সাপোর্ট দেয়, এবং তারা ইউনিয়ন, তারা কর্মচারী যে সমিতিগুলো জড়িত আছে, অ্যাসোসিয়েশনগুলো জড়িত, তাদের সাথে জড়িত, এবং ইউজুয়ালি তারা এই ক্ষমতাসীন সরকারকে, তারা বিশেষ করে রিপাবলিকান গভর্নমেন্টকে খুব একটা প্রো ইউনিয়ন বলে মনে করে না। যার ফলে এই জাতীয় সংগঠনগুলোকে সরকারের যে একটা আমলাতন্ত্র, বিশেষ করে ফেডারেল গভর্নমেন্টের যে আমলাতন্ত্র, সেটাকে সংকুচিত করতেছে। তার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে রাজনৈতিকভাবে নিজেদেরকে একটু শক্তিশালী করা এবং ওই ইউনিয়ন, এই যে আমলাতন্ত্রকে একটু দুর্বল করে দেয়া। কিন্তু আমাদের তাতে কোনো অসুবিধা নেই, যদি কোনো ব্যয় সংকোচন করে রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের কিছুটা এই ব্যয় সংকোচনের মধ্য দিয়ে কিছুটা অগ্রগতি করা যায়, সেটা একটা ভালো জিনিস। কিন্তু এটা কার মাধ্যমে করতে হবে? ওয়াই ইলন মাস্ক, সে তাকে কেন এত বেশি অধিকার দেয়া হচ্ছে যে সে নিজেই ডেটা নিয়ে বিজনেস করে? ডেটা নিয়ে বিজনেস করে মানে ডেটাটাই এখনো মূলত বিজনেসের সবকিছু। সে নিজে, আপনি জানেন যে সে যখন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চলছে, তার স্টারলিংকের মধ্য দিয়ে সে ইউক্রেনের সাথে সাথে সে রাশিয়াকেও ইনফরমেশন সরবরাহ করেছে। তো আমি কথা অন্যদিকে না নিয়ে শুধু এখানে ফোকাস করতে রাখবো, সে এই ডেটাগুলো নিয়ে কোথায় কি করবেন, তার কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে, আমাদের নির্বাচিত যে প্রতিনিধি রয়েছে তারা যাচাই বাছাই করার সুযোগ নাই। তার কোনো দায়বদ্ধতা আছে কিনা জাতির কাছে, ব্যক্তির কাছে, আমেরিকান সিটিজেনদের কাছে, সেটা নিয়েও আমরা কিছু জানি না। কিন্তু তাকে অবাধে যে পরিমাণ অ্যাক্সেস দেয়া হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বর্তমানে যে অবস্থাটা, আমাদের যে কংগ্রেসের উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইখানেই তাদের যে আধিপত্য, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা, এমনকি হোয়াইট হাউসের যে অ্যাগ্রেসিভনেস, আর প্রজেক্ট 2025 এর যে সমস্ত তাদের যে প্রজেকশন, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোই আমি বলি ওটাকে, তাতে করে মামলা মোকদ্দমা, মানে কোর্টের মধ্য দিয়ে একে স্লো করা ছাড়া হঠাৎ করে আন্দোলন করে ডেমোক্রেটরা খুব একটা সুবিধা পাবেন না এই মুহূর্তে। আরেকটা জিনিস আমি বলি, আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে দিয়েই হাসান ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ডেমোক্রেটরা কেন আন্দোলন করছে না। এই প্রসঙ্গে যদিও আপনি হয়তো পরে আসবেন, আমি একটু আবার দিয়ে যাই। আন্দোলনের জন্য যে ক্ষেত্রটা, খেয়াল রাখবেন, এদেশবাসী, বিশেষ করে আমাদের ল্যাটিনো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের কালো ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তারা এবারে, এমনকি এশিয়ানরা, দেখুন মুসলমানের একটা বিশাল অংশ এবারে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তাদেরকে যেভাবে মিসলিড করা হয়েছে, মিসগাইড করা হয়েছে, তারা তাদের সেই রিপাবলিকানদের, ডোনাল্ড ট্রাম্পের সেই ট্র্যাপে পা দিয়ে ডেমোক্রেটদের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছে। আমি নিজে এক সপ্তাহ ছিলাম মিশিগানে নির্বাচনের আগে, শুধু বুঝাতে চেষ্টা করেছি আমাদের নিজ কমিউনিটিকে
মুসলিম কমিউনিটিকে, সাউথ এশিয়ানদেরকে, এশিয়ানদেরকে, মিডল ইস্টার্নদেরকে, দ্যাট উইল বি very harmful in the long run, that kind of decision, voting for Republican, because he is saying he will stop the war in Middle East and Ukraine. Yes, he will do it, and he did it totally in Israel's terms, American's terms. তো সেটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখুন, ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করাচ্ছে ইলন মাস্ককে দিয়ে, ইলন মাস্ক আমি মনে করি না তার কোনো লেজিটিমেসি আছে বলে, ডেমোক্র্যাটরাও মনে করে না। তবে ডেমোক্র্যাটরা আন্দোলনের জন্য একটু অপেক্ষা করছে, আমাদের লোকজন, আমাদের ভোটার, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। পার্টির মূল পর্যায়ে এখনো আলোচনা হয়নি, স্টেট লেভেলে আমরা কথা বলছি, অবশ্যই আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, শুরু হবে উইন্টারের পরেই আমার ধারণা। ইস্যু ভিত্তিক বেশ কিছু অপরাধ করতে করতে এমন আপনার রিপাবলিকানদের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে, ইমিগ্রেশন, ব্যবসায়ী যুদ্ধ, অর্থনীতি, ফেডারেল গভর্নমেন্টকে ছাঁটাই, ইউএসএডকে কাট করা, সমস্ত ডিফান্ড করে দেয়া, এইসব কর্মকাণ্ডে কিন্তু তার অনেকটা জনমত এমন পর্যায়ে যাচ্ছে যেখানে আগামী 2 বছর পরে যে মিড টার্ম ইলেকশন হবে, হয়তো সেইখানে ডেমোক্র্যাটদের জন্য স্বর্ণযুগ ফিরে আসবে। ডোনাল্ড ট্রাম্পকে তখনই পরবর্তী 2 বছরের জন্য অকেজো করার সম্ভাবনা রয়েছে। করিম চৌধুরী, আপনি হয়তো ভাবছেন ডেমোক্রেটরা সেই ঈদের পরে আন্দোলন কিংবা সময় নিয়ে আন্দোলন করবে, এখনো ক্ষেত্র তৈরি হয়নি মনে করছেন, যদিও অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন না, আন্দোলন করার জন্য যে বিষয়গুলো দরকার ডোনাল্ড ট্রাম্পের এই 20 দিনেই সেরকম বিষয় অনেক হয়েছে। হয়তো হাসান ফেরদৌস ভাই এটাতে যোগ করতে পারবেন, আমি ঠিক জানি না। তবে একটা বিষয় পরিষ্কার করেছেন আপনি, সেটি হলো যে ইলন মাস্ক তিনি নির্বাচিত নন এবং তিনি সেনেট কিংবা কংগ্রেসের হিয়ারিংয়ের মাধ্যমে তিনি এই দায়িত্বটি নেননি। সেইখানে অনেক ডেমোক্রেটদের কিংবা অনেক মানুষের আতঙ্ক এবং আপত্তির জায়গা। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে জানতে চাই, যে বিষয়টি আলোচনায় উঠে এসেছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের অনেক নির্বাহী আদেশ কিংবা অনেক সিদ্ধান্তের বিষয়ে আদালতে শরণাপন্ন হতে হচ্ছে। গত 20-25 দিনেই দেখা গেল যে প্রায় 3 ডজনের বেশি মামলা এর মধ্যে হয়ে গেছে, বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব, ইলন মাস্কের ট্রেজারিতে প্রবেশ, ঋণ অনুদানের উপর স্থগিতাদেশ, ফেডারেল কর্মীদের ছাঁটাই, ইউএসএআইডির কর্মীদের ছাঁটাই, নানা বিষয় হয়েছে। এই আদালতের বিষয়গুলো যেদিকে যাচ্ছে, ফেডারেল জাজরা স্থগিতাদেশ দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এগুলোর ভবিষ্যৎ কি? এবং এত বিষয় নিয়ে হচ্ছে, কিন্তু ইমিগ্রেশন বিষয়ে, অর্থাৎ এই যে ডিপোর্টেশন কিংবা অন্যান্য বিষয়, সেসব বিষয়ে আদালতের কাউকে যেতে এখন পর্যন্ত সক্রিয়ভাবে কেন দেখা যাচ্ছে না? আদালতটা হচ্ছে, আমরা বলি চেক অ্যান্ড ব্যালেন্স আমেরিকায় 3টা যে ব্রাঞ্চ, তার একটা ব্রাঞ্চ, এবং আমরা আশা করি যে এটা 3টে ব্রাঞ্চ কোইকুয়াল ব্রাঞ্চ, সবারই সমান সমান ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন যে আদালতের নিম্ন পর্যায়ে তিনি ঠকবেন, কিন্তু অ্যাপিল করতে করতে আলটিমেটলি সুপ্রিম কোর্টে তিনি পৌঁছবেন। কেমন? এবং সুপ্রিম কোর্টে তার মেজরিটি আছে, তিনি জানেন 6 জন তার নিজের লোক, এবং হয়তোবা সুপ্রিম কোর্টে তিনি অধিকাংশ প্রশ্নে সমর্থন পাবেন। কেমন? একই কথা অন ইমিগ্রেশন। ইমিগ্রেশন প্রশ্নে এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে 1 ডজন স্যাংচুরি স্টেটসে, যে সমস্ত স্টেটসে বা সিটিতে, ইনফ্যাক্ট নিউ ইয়র্ক যেমন সিটি, স্যাংচুরি সিটি, যেখানে বৈধ কাগজপত্র ছাড়া আসা বহিরাগতদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়, অনেক অনেক রাইটস তারা এনজয় করে, এবং ফেডারেল গভর্নমেন্ট চেষ্টা করছে যে এই রাইটসগুলিকে নিয়ে নিতে। এবং আমরা দেখছি আমাদের মতো শহরে, নিউ ইয়র্কে যেমন ধরা যাক, আমাদের মেয়র অ্যাডাম সাহেব, তিনি খোলাখুলিভাবেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে সহযোগিতা করছেন এবং আমাদের চোখের সামনেই সোকল ইলিগাল ইমিগ্রেন্টদেরকে এক্সপেল করা হচ্ছে, তাতে কিন্তু অনেক বহিরাগতরা তাকে ওয়েলকাম করছেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা এটাকে ওয়েলকাম করছেন, ভালো হবে আলটিমেটলি তাদের ধারণা। কিন্তু এর ফলটা যে কি কঠিন দাঁড়াবে, কারণ যারা বহিরাগত হচ্ছেন তারা সবাই এসেনশিয়াল সার্ভিস করতে, স্পেশালি ফার্ম, কৃষিক্ষেত্রে, কনস্ট্রাকশনে এবং সার্ভিস সেক্টরে। তারা যদি বেরো না হয়ে যান, বের না হলেও এর ফলে যে ডিসরাপশনটা হবে, এর ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তার ফলে অর্থনীতি চাপের মুখে পড়বে, ভালো রকম চাপের মুখে পড়বে। আমার বিশ্বাস যে ডোনাল্ড ট্রাম্প এই চ্যালেঞ্জটা নিয়ে এসছেন এবং করে তিনি দেখাবেন। 2017 ট্রাই, নিশ্চয়ই মনে আছে অনেকে,
প্রথম কাজ তার কি ছিল? মুসলিম ব্যান, মনে আছে? 7টা দেশকে তিনি মুসলিম ব্যান করে দিলেন। তারপরে কি দাঁড়ালো? তারপরে দাঁড়ালো প্রথমত প্রতিবাদ, বিক্ষোভ এবং আদালত। এবং তিনি 3বার তার নির্দেশকে, তার এক্সিকিউটিভ অর্ডারকে রিভাইজ করেছেন, সফট করেছেন আলটিমেটলি, এবং আলটিমেটলি অ্যাবান্ডন করেছেন। আমার বিশ্বাস যে যদি আমরা, আদালত এবং সাধারণ মানুষ সাংগঠনিকভাবে সংগঠিতভাবে প্রতিবাদ করে, তার ফলে হয়তোবা আলটিমেটলি এই চাপটা, এই যে এই ব্লান্ট অ্যাটাকটা অতটা ব্লান্ট হবে না। কারণ লক্ষ্য করে দেখো যে কজন লোক তিনি এক্সপ্লোর করতে পেরেছেন এই 1 মাসে। 1 মাসের মূল আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, প্রায় 10,000-এর কথা বলছেন তারা। আবার 10,000। কিন্তু তিনি চাপ দিচ্ছেন, তিনি খুব অসন্তুষ্ট, অর্থাৎ আইসির উপর অসন্তুষ্টের কথা বলছেন যে কেন এত কম সংখ্যায় গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিটি আইস ফিল্ড টিমকে অ্যাটলিস্ট 25 জনকে ধরতে হবে। জি, এই 25 জনকে ধরে তিনি 4 বছর পরে কত লোককে তিনি এক্সপেল করবেন? খুব বেশি লোক তো বলে আমার মনে হয় না। এটা আসলে একটা রাজনৈতিক ব্যাপার। মূল লক্ষ্য কিন্তু এক্সপেল করা নয়, কারণ ট্রাম্পের চেয়ে 2017 সালে ট্রাম্পের চেয়ে অনেক বেশি এক্সপেল করেছিলেন কিন্তু ওবামা সাহেব। এমনকি বাইডেন সাহেবও ট্রাম্পের তুলনায় বেশি লোক এক্সপেল করেছিলেন। ফলে এক্সপেল করার মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে এই রাজনৈতিক ফায়দা আদায় করা, মূলত তার নিজের লোকের কাছ থেকে, হোয়াইট আমেরিকানদের কাছ থেকে। দেখো, আমি ডোনাল্ড ট্রাম্প কমিট করেছিলাম এদেরকে এক্সপেল করব, আমি এক্সপেল করছি। জি, করিম চৌধুরী, এই বিষয়টাই আপনার কাছে জানতে চাই। সেটি হলো যে আদালত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কতটা ঠেকিয়ে রাখা যাবে? আপনি বলছেন যে আন্দোলনটা এখনো ক্ষেত্র প্রস্তুত হলে হয়তো ডেমোক্রেটরা পরিকল্পনা করবে। আমরা তারপরে বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় দেখতে পাচ্ছি ইমিগ্রেশন ইস্যুতে এর মধ্যেই প্রোটেস্ট শুরু হয়েছে, কিন্তু ডেমোক্রেটরা কথা বলতে শুরু করেছেন, হয়তো গুছিয়ে নয়, পরিকল্পিতভাবে নয়, একেবারে প্ল্যান ওয়াইজ তারা হয়তো করতে পারছেন না। কিন্তু আদালত দিয়ে যে ডোনাল্ড ট্রাম্পের অনেক কার্যক্রমকে ঠেকিয়ে রাখার পরিকল্পনা, এটা কতদিন এইভাবে আসলে ঠেকিয়ে রাখা যাবে? আমার বিশ্বাস যে এটা যে প্রক্রিয়ায় চলছে, এটা অ্যাকচুয়ালি খুবই একটা কার্যকর প্রক্রিয়া এখন। সেটা হলো যে আপাতত এই যে আসার পরে এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করে আপনার বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে দেশের অর্থনীতিতে, দেশের শ্রমবাজারে, ইমিগ্রেশন নিয়ে, এমনকি আন্তর্জাতিক বিষয় নিয়েও। সেই সব বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে আপনার আন্দোলনের চেয়ে তাৎক্ষণিকভাবে আদালতে যাওয়াই বৈধ। কেননা বেশিরভাগ তার যে অর্ডিন্যান্স, যেগুলো যদিও ইমিগ্রেশন নিয়ে এখনো হয়নি আপনার খুব একটা বেশি, কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, স্টে অর্ডার এসে গেছে, এবং সেই ক্ষেত্রে তারা পিছপা হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, এইসব রাজনীতির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো যখন চ্যালেঞ্জ করে, 2টা ধরনের সুযোগ আসছে বিরোধী পক্ষের জন্য। যেমন আন্দোলন গড়ে তুলতে, জনমত গড়ে তুলতে একটা সময় লাগে, সেটা তার সাথে সাথে আবার এই মিড টার্ম যে ইলেকশনটা আসে, আমাদের এখানকার যে ইলেকশন সাইকেল, সেই সময়টাতে যাতে উপযুক্তভাবে মানে হোয়াইট হাউসকে অ্যাটাক করা যায়, রিপাবলিকানদেরকে অ্যাটাক করা যায়, সেই জন্যই বিষয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিছুটা জনগণকেও বুঝতে হবে এই যে অপরিকল্পিত ডিপোর্টেশন, যেটাকে বলা হচ্ছে যে দূরে দূরে মিলিয়নস অফ মিলিয়ন, 12 মিলিয়ন, 11 মিলিয়ন ও খালি করে ছাড়বে দেশকে, এরা হলো যে ইনভেট করতেছে, যে সমস্ত অপবাদ দেওয়া হয়েছিল। কিন্তু কতজনকে পারছে? একটু আগেই বললেন 10,000 উইদিন 20 days, উইদিন এ মান্থ। কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি যাচ্ছে। এই চ্যালেঞ্জের মুখোমুখি যাওয়ার ফলে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, রাজনৈতিকভাবে কিন্তু দেউলিয়াতের দিকে যাচ্ছে। যখন ব্যবসায়ী দেখবে তার কাজের লোক পাচ্ছে না, ফার্মগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাবে, ওয়্যার হাউসগুলোর পণ্য মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু জনগণের ভিতর থেকেই কিন্তু আপনার এটা ডেমোক্রেটদেরকে একটা সুযোগ করে দেবে আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার জন্য। এবং দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের যে নেগেটিভিটি আসতেছে, যে নেগেটিভ একটা ইমপ্যাক্ট হচ্ছে। আপনি শুধুমাত্র, আমি একটা কথা বলি, অনেকেই বলতেছে শুধু স্যাংচুয়ারি সিটিতেই খুব একটা বেশি এফেক্ট হবে। সারা দেশেই এই যে আপনাকে বললাম যে রিপাবলিকান অঞ্চলগুলোতে, বিশেষ করে ফার্ম ইকোনমি যেখানে, সেখানে যদি এই জাতীয় ইমিগ্রেন্ট না আসে, যদিও একটা বিশেষ বিষয় EB3 বিষয়ে তারা লোক আনতেছে, এগ্রিকালচার বিষয়ে লোক আনতেছে, সেটা আছে, কিন্তু কত পার্সেন্ট? একটা বিশাল অংশ এই দেশে এসে তারা বৈধতা অর্জন করে বিভিন্নভাবে এবং তারা কাজ করে, এদের ভিতরে আমাদের অনেকেই রয়েছে। কিন্তু এই সুযোগটা যখন তাদেরকে দেয়া হবে না, তখন আলটিমেটলি এখানে একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। এটা একটা ডেমোক্রেটদের জন্য একটা সুযোগ এনে দেবে জনমত সৃষ্টিতে এবং ভূমিকা নিতে। আসুন মামলা মোকদ্দমার কথা। মামলা মোকদ্দমা ছাড়া এই মুহূর্তে ট্রাম্পকে যদি আমরা সংসদে নিয়ে যাই, কংগ্রেসে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের সেই শক্তি নাই আসলে।
ডেমোক্রেটদের সেই শক্তি নাই। আপনারা জানেন যে অনেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং সিনেটর এই ডিপুটেশনগুলোকে সাপোর্ট করে, যেমন বলেছিল ওবামা সবচেয়ে বেশি একজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হওয়ার পরেও সবচেয়ে বেশি আপনার ডিপোর্ট করেছিল, বাইডেন ডিপোর্ট করেছিল। শুধুমাত্র তারা যেটা করে নাই, মিডিয়াতে প্রোপাগান্ডা করে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করেনি, কিন্তু তারাও সেই এনফোর্সমেন্ট ইমিগ্রেশন যে যারা ক্রাইম করে এদেশে বিভিন্নভাবে এসে অথবা অবৈধভাবে এসে কোনো ক্রাইমের সাথে যারা জড়িত, দে মাস্ট লিভ। আমরাও তাদেরকে চাই না এদেশে থাকে। একজন ইমিগ্রেন্ট হিসাবে আপনি ভালো বলুন মন্দ বলুন, যে এদেশে আসার পরে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে, নেয়ার পরে এদেশের বিরুদ্ধে কাজ করে, এদেশের আইন মেনে চলে না, এমনকি মানুষের জননিরাপত্তায় বিঘ্ন ঘটায়, যারা এমনকি মারামারি করে হত্যাকাণ্ডের সাথে জড়িত, ব্যাংক রোবারির সাথে জড়িত, তাদেরকে এদেশে তো আমার মনে হয় না এনিবডি উইল সাপোর্ট দেন, এন্ড আই উইল নট সাপোর্ট। তো এইবার আমরা যারা ইমিগ্রেন্ট আছি তারাও চাই না অপরাধীরা থাকুক। অপরাধীদেরকে সরাই নিতে এই জন্য মামলা মোকদ্দমা কিন্তু হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে যাদেরকে ধরা হচ্ছে তারা অপরাধী, বিভিন্নভাবে তারা আইন ভঙ্গের সাথে জড়িত আছেন। আমি বলবো যে আগামী মিড টার্ম ইলেকশন ইজ দ্য টার্গেট। আমাদের থাকা উচিত, আমাদের জনগণকে সংগঠিত করা উচিত, কেননা এইভাবে যদি দেশ চলতে থাকে আমেরিকার দেউলিয়া হয়ে যাবে, বেশি কিছু দিন লাগবে না। আগামী 2 বছরেই দেউলিয়ার অনেক কিছু চিহ্ন আসতে পারে, অনেক কিছুর চিহ্ন আসতে পারে। দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এদের যে গণতন্ত্রের সূতিকাগার, এটা কিন্তু আমরা এখন গলা ভুলায় বলতে পারি না। আপনি যখন বলেন যে আমরা গাজায় আমরা অধিকার নিয়ে নেব, গাজার মানুষকে ছড়াই নেব 3 মিলিয়নকে, সেখানে আমরা নতুন সিটি, নতুন ব্যবসা বাণিজ্য তৈরি করবো, এগুলো আমেরিকার জন্য বড় ধরনের হটকারিতা এবং আমেরিকাকে সারা বিশ্বে খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। আমরা এই আলোচনাটাই করব বিরতির পর। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা গাজা ইস্যু এবং বাংলাদেশ ইস্যুতে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং এসএলের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, গাজা আসলে রক্ষা করার কথা অনেকে ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবেন, শান্তি আলোচনা কিংবা যুদ্ধবিরতি তার দায়িত্ব নেওয়ার একদিন আগে শুরু হয়েছে। প্রচুর মানুষ আশাবাদী হয়ে উঠেছিলেন, অর্থাৎ যে কারণে তাকে ভোট দিয়েছিলেন অনেকে ভেবেছেন সেটি কার্যকর হতে যাচ্ছে। কিন্তু অনেকে আবার এখন বলছেন রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে, অর্থাৎ গাজা পুরোটাই এখন ডোনাল্ড ট্রাম্প চান। এবং তার এই প্রস্তাবে ইসরায়েল ছাড়া পুরো বিশ্বই, আরব বিশ্ব যদি আমরা বলি কিংবা পশ্চিমা বিশ্ব বলি, সবাই বিশ্ব জানাচ্ছেন এবং জাতিসংঘ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জাতিগত নিধনের কথা বলছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটি বলেন সেটি করার চেষ্টা করেন, অন্তত আমরা সেটি দেখি। কোথাও গিয়ে হয়তো আটকে যান। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে জানতে চাই যে এই গাজার ব্যাপারে তিনি যে পরিকল্পনাটা করছেন সেটা কি আটকাবে, নাকি সেখানে তিনি আংশিক হলেও সফল হবেন? আমি তার আগে একটা কথা একটু বলি, করিম ভাই তো পলিটিক্স করেন, ডেমোক্রেটিক পার্টি পলিটিক্স করেন। জি করিম ভাই, আপনাদের ঘরটাকে সামলাতে হবে। আপনি যে আশা করছেন 2 বছর পরে রিপাবলিকানরা ক্ষমতা থেকে সরে যাবে, ডেমোক্রেট আসবে, অত সহজ ব্যাপারটা নয়। কিন্তু তার প্রমাণ নিউ ইয়র্ক সিটির মেয়র। ফলে আগে আপনার ঘর সামলান, তারপরে আপনি আমাদেরকে সুখবর দেন ডোনাল্ড ট্রাম্প। এবং মানে কেউ এটা মনে করছেন হাসান ভাই যে এমন হতে পারে যে মিড টার্মে আরো বেশি বেড়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের সিট, এমনটাও ভাবছেন অনেকে। না, স্পেশালি যদি ইকোনমি রিভাইভ করে। মেইন চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমি, মাথায় রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্পের জেতার প্রধান কারণ হচ্ছে 1 ইমিগ্রেশন আর 2 হচ্ছে ইনফ্লেশন। এখন যদি ইনফ্লেশন আবার না চাড়া দেয়, যার 100 সম্ভাবনা আছে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব জেগে বসবেন, তার দল জেগে বসবে। এনিওয়ে, সে তর্ক অন্যত্র আয়োজন করা যাবে। গাজার ব্যাপারে আসি। ব্যাপারটা তো স্ট্রেট কাট নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব না ভেবে কথা বলেছেন তা কিন্তু নয়, এবং এটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই কথাগুলি বলা। আমি অনেকবার বলেছি যে মূল পরিকল্পনা হচ্ছে গাজা থেকে যত লোক পারা যায় ছড়ানো। যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইসরায়েল থেকে বলা হয়েছিল যে গাজাবাসীর সামনে 3টি মাত্র অপশন আছে। 1, ডাই, তোমরা মরো; 2, ড্রাউন, ডুবে যাও; আর 3, পালাও। এবং অসংখ্য মানুষ, অগুন্তি মানুষ কিন্তু ইতিমধ্যে পালিয়ে গেছে। প্রথম লক্ষ্য ছিল গাজাবাসীকে ট্রান্সফার করা সাইনাইতে, ইজিপ্টে, এবং ইজিপ্টকে এই জন্য বহু বিলিয়ন ডলার প্রস্তাবও করা হয়েছিল। রাজি হননি জেনারেল সিসি, কারণ এর ফলে তার দেশের ভেতরে আভ্যন্তরীণ গোলযোগ দেখা যেতে পারে বলে।
এখন বলা হচ্ছে যে জর্ডানে কেন? জর্ডান ইতিমধ্যে কিন্তু প্রায় 60% জর্ডানের পপুলেশন হচ্ছে গিয়ে প্যালেস্টিনিয়ান, যারা 48-এ এবং 67-এ যুদ্ধের পরে সেখানে আশ্রয় নিয়েছে। তো এদের আর্গুমেন্ট হচ্ছে, ইসরায়েলের আর্গুমেন্ট হচ্ছে যে কোনো প্যালেস্টিনিয়ান স্টেট করার কোনো প্রয়োজন নেই, কারণ উই অলরেডি হ্যাভ এ প্যালেস্টিনিয়ান স্টেট জর্ডানে। তো জর্ডান না করেছে, ইজিপ্ট না করেছে, এখন তাহলে কি? এখন বলা হচ্ছে যে একটা প্রস্তাব করেছেন বিবি নেতানিয়াহু যে অনেক জায়গা পড়ে আছে সৌদি আরবে, সেখানে কেন পাঠানো হবে না? সঙ্গে সঙ্গে আমাদের সালমান ভাই বলেছেন ভাই প্রশ্ন ওঠে না, আমরা লোক নেবো না। এখন আরো একটা প্রস্তাব এসছে ইসরায়েলের ভেতর থেকে যে এদেরকে আমরা আফ্রিকার কোনো দেশে বা ল্যাটিন আমেরিকা পাঠাতে পারি, যারা অনেক সহজেই কিন্তু পয়সার বিনিময়ে অ্যালাউ করবে। এখন প্রস্তাব উঠেছে যে সোমালিয়া সমুদ্র তীরবর্তী দেশ, গাজার মতো অসংখ্য জায়গা সেখানে পড়ে আছে, সেখানে যদি পাঠানো যায় এবং তাদের যদি নিরাপত্তা দেওয়া যায়, টাকা পয়সা দেওয়া যায়, মেবি সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল উইল বি ট্রান্সফার। মূল লক্ষ্য হচ্ছে যত পারা যায় প্যালেস্টিনের সংখ্যাটা কমানো, যাতে করে পুরো এলাকাটার উপরে, বারবার বলছি আমি, এদের মূল লক্ষ্য হচ্ছে ফ্রম রিভার টু সি, পুরো এলাকাটাই, ওরা বলে জুডেয়া এবং সামারিয়া, এই পুরো এলাকাটার উপরে ঈশ্বর তাদের লিখে দিয়েছেন, বিবলিক্যাল কন্ট্রাক্ট তাদের আছে, যে কন্ট্রাক্টের অধীনে পুরো এলাকাটা আমাদের, অর্থাৎ ইহুদিদের। কিভাবে পাবো আমরা? এই যে প্রায় 6-7 মিলিয়ন ইহুদি প্যালেস্টিনিয়ান আছেন ওয়েস্ট ব্যাংকে এবং গাজাতে, এদেরকে বের করো, আর যদি বের করতে না পারো এদেরকে অ্যানেক্স করো। যেমন এখন কি ক্যাম্পেইন চলছে ওয়েস্ট ব্যাংকে, গাজা তো মোটামুটি টেকেন কেয়ার অফ, ধরা যাক, এখন ওয়েস্ট ব্যাংকে যেদিন ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় এলেন, ঠিক সেদিনই ওদের নিরাপত্তা মন্ত্রী স্মোট্রিচ বললেন ইট ইজ টাইম নাও টু অ্যানেক্স দ্য ওয়েস্ট ব্যাংক। এবং তারা আশা করছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই অ্যানেক্সেশনে সম্মতি জানাবেন, কারণ নীতিপ্রবর্তীর এর আগে তিনি একের পর এক প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। শেষ কথা বলি আমি, গতকাল তিনি কি করেছেন? ইসরায়েলকে তিনি $11 বিলিয়ন অস্ত্র পাঠাচ্ছেন। 11 বিলিয়ন, কোনো তাকে অনুরোধ করেনি, কংগ্রেস থেকে কোনো অথরাইজেশন নেই, উনি নিজ থেকে উদ্যোগ নিয়ে $11 বিলিয়ন অস্ত্র পাঠাচ্ছেন। কেন? যুদ্ধ হচ্ছে কার সাথে? জামানত তো মেরে ফেলেছে ভাই, 6 লক্ষ দিয়ে মেরে ফেলেছে, আর কত? এই সবই ইহুদি লবিকে খুশি করবার জন্য। এবং আলটিমেটলি যে প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন, ওখানে রিভেরিয়া তৈরি হবে না, রিজর্ট তৈরি হবে না, কিন্তু ইসরায়েলের যে রাইটিস্ট লবি আছে তাদেরকে প্লিজ করা হবে, and that is politically advantageous for Donald Trump in this country. জি, করিম চৌধুরী, গাজা প্রসঙ্গে যদি ছোট করে কিছু যুক্ত করতে চান, আমরা বাংলাদেশ প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন করব। সেটা হলো যে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, জানেন কি প্রেক্ষিতে চালু হয়েছে সেটি নিশ্চয়ই আমাদের দর্শকরা জানেন, যে আসলে গাজীপুরে সমন্বয়কদের উপর গুলি, ছাত্র আন্দোলন যারা করছিল তাদের উপরে গুলির প্রেক্ষিতে এই অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে। 1308 জন এখন পর্যন্ত গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে, যার অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী। এবং বাংলাদেশে এই 6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের, অর্থাৎ 5 ফেব্রুয়ারি থেকে যেটি শুরু হয়েছে, একেবারে জ্বালাও পোড়াও এবং নতুন একটি দলের কথা বলা হচ্ছে। বাংলাদেশ হঠাৎ করে অস্থির হয়ে ওঠার পিছনে, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা সবাই প্রত্যাশা করছে, এটি হুমকি হবে কিনা? শুনুন, একটা বিপ্লব পরবর্তীতে, আমি গাজার বিষয়টা একটু পরেই আসি, আমার মনে হয় সময় বেশি আমরা পাবো না, সেই কারণে বলেছেন যে খুব একটা বেশি আমার কিছু বলার নাই গাজার সম্পর্কে, আমরা বাংলাদেশটাই শুনি আপনার কাছে। আচ্ছা, বাংলাদেশের প্রসঙ্গে একটা বিপ্লব পরবর্তীতে যে যা কিছু হওয়ার কথা ছিল ডক্টর ইউনূসের বিচক্ষণতায়, সেই বিপ্লবটা থেকে যে একটা বড় ধরনের আমাদের দেশে যেটা আমরা সবাই আশঙ্কা করছিলাম যারা বাইরে থাকি, বিপ্লব পরবর্তীতে একটা বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা ছিল। ডক্টর ইউনূসের বিচক্ষণতা এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা যদিও কম অনেকে বলছেন, কিন্তু এখন তো প্রমাণিত ওনার রাজনৈতিক প্রজ্ঞার কারণে সেই জানমালের ক্ষতি তেমন একটা হয় না এত বড় বিপ্লব হওয়ার পরেও। যেখানে ফ্যাসিস্টদের গত 16 বছরের আচরণে কয়েক লক্ষ লোক মারা গিয়েছে, জনগণ বঞ্চিত হয়েছে তাদের ভোটাধিকার, মানবাধিকার সবকিছু থেকে, এর পরবর্তীতে যখন একটা বিপ্লবোত্তর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ওই পরিস্থিতিতে আমরা যেটা ইতিহাসে দেখেছি, যেটা বাস্তবে হওয়ার কথা, সে জাতীয় কোনো ঘটনা ঘটেনি, সে জাতীয় জানমালের ক্ষয়ক্ষতি হয় নাই সেখানে। কিন্তু সেই ক্ষেত্রে শুধুমাত্র তেলে বেগুনে জ্বলে উঠলো যখন আমাদের
কল এন্ড রিজাইন, যেটা শেখ হাসিনা ভারতে বসে যখন বারবার উস্কানি দিচ্ছে এবং তার নেতৃবৃন্দ যখন বিভিন্নভাবে পলাতক অবস্থা থেকে উস্কানি দিচ্ছে, উস্কানি দিয়ে আসলে তার দেশে অবস্থানরত যে সমস্ত তার নেতাকর্মী রয়েছে তাদেরকেই উনি বিপদে ফেলে দিচ্ছেন। কারণ এত ওনারা হাইড অবস্থায় আছেন, জনগণের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে যেই সময়ে বিপ্লবকে অ্যাকসেপ্ট করে, ওই সময়ে শুধুমাত্র হাসিনা পরিবারকে রক্ষা করার জন্য, তাদের আধিপত্যকে রক্ষা করার জন্য, ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য উনি বারবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবং যার ফলে এবারের যে ঘটনাটা ঘটলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। 32 নম্বরকে গুড়িয়ে দেওয়ার কোনো কারণ ছিল না যদি হাসিনা এই জাতীয় বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য না দিত। এবং সারা দেশে যেমন করে যদি গাজীপুরের জাহাঙ্গীরের কথাটা শুনেন, কিভাবে রাজধানীকে অস্থির করে তোলার জন্য সে কিভাবে তার প্রস্তুতি নিয়েছে, এবং আমরা সেটা বিভিন্নভাবে শুনেছি তার টেলিফোন কনভারসেশন। তো যে জিনিসটা হচ্ছে, তারা যে একটা জাতির বিরুদ্ধে দেশ গঠনে মনোনয়ন না করে যারা দেশে আছেন এবং যারা বাইরে আছেন, তারা সংঘবদ্ধভাবে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যেভাবে তারা উঠে পড়ে লেগেছেন, এর পরিপ্রেক্ষিতে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে এবং কিছুটা ভাঙন এবং যে মানে অপারেশন সেটা হচ্ছে, সেটা একটা আমি মনে করি যে ফ্যাসিস্টিজম পুরোপুরিভাবে দায়ী আওয়ামী লীগের লোকজন, 14 দলীয় লোকজন যাদেরকেই বলেন না কেন, তারা এই ঘটনার পিছনে দায়ী। তারা এই বিপ্লবকে এখনো মেনে নিতে পারছেন না এবং তাদের কৃতকর্মের গত 16 বছরের যে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যার সাথে জড়িত, রাষ্ট্রীয় লুণ্ঠনের সাথে জড়িত, তারা সেই সব বিষয়ে এখনো অনুশোচনা প্রকাশ, ক্ষমা চাচ্ছেন না জাতির কাছে। যার ফলে তাদের কারণেই আজকের এই পরিস্থিতি। অপারেশন ডেভিল হান্ট, আপনারা অনেকেই মনে করছেন, আমাদের বিশেষ করে মিডিয়া যেভাবে প্রচার করছে বাংলাদেশের মিডিয়াগুলো, সে মনে হয় যেন গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করেই শুধুমাত্র অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। তা কিন্তু নয়। সারা দেশেই আপনি দেখুন, শুধুমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগ দলীয় যারা আছে তাদের যে কোরামের লোকজন, 14 দল বলেন যাই বলেন, তারাই কিন্তু বিশৃঙ্খলার সাথে জড়িত নয়। তারা এখনো দেশে রয়েছেন, তাদের হাতে মিলিয়নস অফ ডলার মানে টাকা, কালো টাকার পাহাড় আছে তাদের কাছে। গত 16 বছরে যা জমেছে, একদম গ্রাম পর্যায়ের নেতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের কাছে তো আছে। এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো গ্রুপ সেখানে আছে, আপনার যারা চাঁদাবাজ, পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি, এই যে একটা অভিযোগ আমরা শুনি, এগুলোকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট দরকার। এটা শুধুমাত্র যদি একটা লেভেল দেয়া হয় যে গাজীপুর অথবা আওয়ামী লীগারদেরকে দমন করার জন্যই এটা করা হচ্ছে, বিষয়টি তেমন নয়। এবং মাত্র তো শুরু হয়েছে, মাত্র তো শুরু হয়েছে। আমরা হয়তো সামনের দিনগুলোতে আরো একটু বুঝতে পারবো যে এটা ক্যারেক্টারিস্টিক্সটা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ এই অপারেশন ডেভিল হান্টটা আসলে this is not a political, I hope it's not a targeted operation against Awami League or Awami Resign. I hope it will be the operation to control all those devils. আমরা সেটা প্রত্যাশা করি। হাসান ফেরদৌস ভাই, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো একটা সরকার তো প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সিরিয়ার মতো অবস্থা হয়নি, দুটো জায়গায় বিপ্লব হয়েছে, আমরা সেই উদাহরণে যাব না। আমরা যেটি আপনার কাছে জানতে চাই, সরকারের একটা হানিমুন পিরিয়ড থাকে, 6 মাস পার হয়ে গেছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন নানাবিধ কর্মকাণ্ডের কারণে, সরকারের ভিতরে থেকে দল গঠন থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। একটা ঘটনা ঘটে যাওয়া 2 দিন পর সরকার যখন বিবৃতি দেয়, তখন অনেকের কাছে প্রশ্ন জাগে যে সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, যে কথাটা আপনারা বারবার করে বলছিলেন, তেমন কোনো আশঙ্কা কি তৈরি হয়েছে? অবশ্যই তৈরি হয়েছে, প্রতিদিনই আছে, আশঙ্কা তো আছে। যেটা বললেন আমাদের করিম ভাই, ষড়যন্ত্র হচ্ছে, ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে, প্রথম দিক থেকে হচ্ছে। ফলে এই বিশৃঙ্খলা অপ্রত্যাশিত ছিল না, কিন্তু যেটা অপ্রত্যাশিত ছিল এবং এখন তা হচ্ছে যে এই সরকারের অদক্ষতা, এটা তো দুর্বল, অসংগঠিত এবং রাজনৈতিকভাবে ম্যান্ডেটবিহীন সরকার, অত্যন্ত অদক্ষ। আমি একটা এক্সাম্পল দিই, 32 নম্বর ধ্বংস হলো, আমরা সবাই জানতাম 32 নম্বর আক্রান্ত হবে, আমরা সবাই জানতাম না। ফেসবুকে তো স্পষ্ট করে সমন্বয়করা নিজেরাই লিখেছেন বা ছাত্রদের নেতারাই লিখেছেন। তাহলে কেন প্রোটেকশন নেওয়া হলো না? পুরো একদিন ধরে সে ধ্বংস কাণ্ড চলেছে। এটা তো প্রশ্নের নিশ্চয় উত্তর আপনার কাছে আছে, কেন প্রোটেকশন নেওয়া হলো না? অর্থাৎ মনে মনে হয়তো তারাও চেয়েছে, জানার পর যখন নেয়নি। দ্যাটস এ গুড কোয়েশ্চেন, উত্তর আমি জানি না, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে এই যে সরকার ব্যর্থ হয়েছে। এবং এখন যে পরবর্তীকালে যে স্টেটমেন্ট তারা দিয়েছে, হাতে তুলে নেবেন না, আপনি তুলতে দিলেন কেন বাবা? আপনি তো তুলতে দিয়েছেন হাতে আইন তুলে নিতে। ব্যর্থতাটা আপনার।
এই সরকার নানাভাবে অনেক সাফল্য অর্জন করেছে, আমি সরকারের পক্ষে বারবার গুণগান করেছি, কিন্তু অত্যন্ত দুর্বল সরকার, অদক্ষ সরকার, এবং নানাভাবে সরকার নিজেকে তাদের অযোগ্যতা প্রমাণ করছে। তার এই সর্বশেষ এক্সাম্পল হচ্ছে এইটা। এখন এই ডেভিল হান্ট যে ক্যাম্পেইন শুরু হলো সুন্দর নামের পেছনে, তা আসলে তাদের অযোগ্যতা ঢাকবার জন্য। আমি বলি যে প্রথম কাজ, একদম প্রধান কাজ ছিল 1 বাজার নিয়ন্ত্রণ, 2 আইন শৃঙ্খলা। উভয় ক্ষেত্রে সরকার খুব ড্রামাটিক্যালি ফেল করেছে। অনেক সাকসেস, ব্যাংকিং সেক্টর সাকসেস আছে, এক্সপোর্ট সেক্টর সাকসেস আছে, অনেক কিছু আছে, সংস্কার উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু প্রধান যে কাজটা ছিল তা তারা করতে পারেনি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে ইয়েস, আমি অ্যাকিউজ করবো সরকারকে 32 নম্বর ভাঙ্গার জন্য যারা করেছে তোমরাও এর সাথে অ্যাকমপ্লিসেস, তোমরাও এর সহযোগী। ফলে আঙুল তোমার দিকে আমি তুলবই তো আমি। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামতের জন্য। আমরা যেটি এখন পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানতে পারছি সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন দল গঠন করতে যাচ্ছে। নাহিদ ইসলাম, যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, তিনি এই দলের মূল দায়িত্বে থাকছেন। তবে অন্য 2 জন উপদেষ্টা তারা এখনো সরকারে থাকবেন, পরবর্তীতে হয়তো নির্বাচনের আগে তারা পদত্যাগ করতে পারেন। নাহিদ ইসলাম পদত্যাগ করে এই দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন। হাসান ফেরদৌস, আপনার কাছে একেবারেই সংক্ষেপে জানতে চাই সেটি হলো যে এই দলটিকে ঘিরে কোনো আশা কি আপনি দেখছেন? এই দলটা হওয়া ভালো, কারণ ছাত্রদের স্বার্থ রিপ্রেজেন্ট করার কোনো দল নেই। এখন তো মোটে 2টো দল থাকলো বাকি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়, তাকে বিএনপি আর জামাত। বিএনপি জামাত ছাত্রদের ইন্টারেস্টকে প্রমোট করবে না। ফলে ছাত্রদের মাথায় রাখতে হবে যে বিপ্লবটা ছাত্ররা করেছে, তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না থাকে আগামী সরকারগুলিতে, তাহলে আবারও বিদ্রোহ দেখা দিতে পারে। ফলে ছাত্রদের রিপ্রেজেন্টেশনটা খুবই জরুরি। কিন্তু টু বি ভেরি অনেস্ট, যারা এখন নেতৃত্বে আছে তাদের প্রতি আমার কোনো আস্থা নেই, তাদের নেতৃত্বের প্রতি আমার কোনো আস্থা নেই। এবং এই দল যদি সত্যি সত্যি সরকারের ভেতর থেকে এবং ক্যান্টনমেন্টের সাহায্য নিয়ে গঠিত হয়, তাহলে সেই দল কিন্তু লেজিটিমেসি পাবে না। ঠিক যেভাবে জাতীয় পার্টি বা ইভেন বিএনপিও ক্যান্টনমেন্টের ভেতর থেকে তৈরি হয়েছিল, কিন্তু সত্যি সত্যি এই দল সামরিক বাহিনীর সমর্থনে এবং সরকারের ভেতর, ইউনূস সাহেব যেমন ধরা যাক নিজেই বলেছেন তাদের করা উচিত, উনি এটা করতে পারেন না। উনি তার দলের ভেতর, তিনি সরকারের প্রধান, তিনি এনকারেজ করছেন একটা দল করতে, তার মানে তিনি পক্ষপাতদুষ্ট হয়ে গেলেন, দুষ্ট হয়ে গেলেন। ফলে সেটা খুব একটা ওয়াইজ হয়নি বলে মনে করেন। কিন্তু আমি চাই দল একটা হোক, যাতে করে ছাত্রদের আশা আকাঙ্ক্ষারও প্রতিফলন থাকে আগামী কার্যাবলীতে। এবং একটা কাঠামোর মধ্যে চলে আসলো সবকিছু, ফেসবুক ভিত্তিক একটা করে কর্মসূচি নেওয়া, একদম রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে হয়তো তারা তাদের কর্মসূচিগুলো দেবে এবং জনগণই আসলে ঠিক করবেন যে তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা, সরকার গঠন করতে পাঠাবেন কিনা। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো একেবারে ছোট করে 30 সেকেন্ডে, সেটি হলো যে এই দল গঠনকে স্বাগত জানাচ্ছেন তো? হ্যাঁ, আমি এই দলকে সমর্থন করি, স্বাগত জানাচ্ছি। আশা করি এই দলটি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সুন্দর ভূমিকা রাখবে। তারা যেভাবে নিজেদেরকে দেশের স্বার্থে বিলিয়ে দিয়েছে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা রাজনীতিতে একটা নতুনত্ব এনে দেবে, এটা আমি খুব আশাবাদী। এবং ভবিষ্যতে যাতে কোনো অন্যান্য দলগুলো সত্যিকার অর্থে গণতন্ত্র প্রেমী হয়, গণতন্ত্রকামী হয় এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য কাজ করে একসাথে, সেই আশা করব। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা জানি না ঠিক তারা কোন কাঠামোতে গিয়ে কিভাবে রাজনৈতিক দলটা গঠন করবে এবং দায়িত্বশীলতার পরিচয় কতটুকু দেবে, তবে দল গঠন হলে একটা জায়গা থেকে অন্তত আসার কথা, সেটা হলো আমরা তাদেরকে প্রশ্ন করতে পারবো, অর্থাৎ তাদেরকে প্রশ্নের মুখোমুখি করা সম্ভব হবে। এখন পর্যন্ত তারা কাঠামোবিহীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করছে। দেশের জনগণ আসলে তাদেরকে কতটা নেবে, এখনই আসলে চূড়ান্ত পরীক্ষা, তাদেরকে মুখোমুখি হতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি 7 দিনের বিশ্ব অনুষ্ঠান। আগামী সপ্তাহে আবারও দেখার আমন্ত্রণ থাকলেও ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।